বাইচুং ভুটিয়ার ইন্ডিয়ান ফুটবলে খেলা ছাড়ার পর কি অবদান, সারা স্টেটে ও বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল খুলে বসে আছে, সেখান থেকে ব্যবসা করছে। নিজের সিকিমের টিমটা 3 বছরের বেশি চালাতে পারেনি, তুলে দিয়েছে। তোমার যে দীর্ঘদিনের খেলাটা কিভাবে শুরু হয়েছিল? তুমি উত্তরপাড়ার ছেলে, উত্তরপাড়ার মাঠ থেকে শুরু করেছিলে। 87-এ ইন্ডিয়া টিমে ডাক পেলাম অক্টোবরে। এই ইন্ডিয়া টিমে ডাক পাওয়াটা খুব অদ্ভুত ব্যাপার, কারণ ইন্ডিয়া টিমে তখন গোলকিপার সেরকম ভাবে তো কয়েকজনের নাম ছিল, কিন্তু দেবাশিস মুখার্জি। এই যে এখনকার ভারতীয় ফুটবলে আমরা দেখতে পাচ্ছি একটা গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে। 133 নম্বরে নেমে গেছে ভারত। এই সম্পর্কে তোমার বক্তব্য কি? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরনো টুর্নামেন্ট গুলো চালাতে হবে, রাইট? ডুরান, রবার্টস, নাগজি, যা যা ছিল, বর্দলুই থেকে আরম্ভ করে যা যা ছিল ফেডারেশন, স্ট্যাফোর্ড, নাগজি সবই চালু করতে হবে। সব চালু করতে হবে। কেন চালু করতে হবে? যে ছেলেগুলো উঠে আসছে তাদের খেলা স্কোপ করে দাও। একটা তুমি টেকনিক্যাল কমিটি করবে, সেখানে টেকনিক্যাল কমিটি করতে গেলে কি হচ্ছে, সিনিয়র প্লেয়াররা গিয়ে ঢুকে পড়ছে আমি মুখ দেখানোর জন্য, ছবি তোলার জন্য, মুখ দেখানোর জন্য সব সিনিয়র প্লেয়ার ঢুকে, কেউ কাজ করছে না, কেউ ডেভেলপমেন্টের কথা চিন্তাই করে না। ফুটবলটা নিয়ে কেউ ভাবে না। আমাদের সিনিয়র প্লেয়ার কোথা থেকে কি পাবো, কোথা থেকে কার থেকে খামচে নেবো, কি করবো, এই তো মানসিকতা। তাতে কি বাংলার ফুটবল তো আজ কোথায় নেমে গেছে। আজ মোহনবাগান, ইস্টবেঙ্গলে তুমি দেখো, এখানে জুনিয়র ছেলে খেলছে, সব বাইরের ছেলে। 9 করে 10টা বছর কলকাতার 3টি বড় ক্লাবে গোল প্রহরীর ভূমিকায় ছিলেন দেবাশিস মুখার্জি। খেলেছেন ভারতীয় দলেও। 1991 সালে ইস্টবেঙ্গলের দ্বিতীয়বারের জন্য একটিও গোল না পেয়ে কলকাতার লিগে চ্যাম্পিয়ন হয়। সেবার ইস্টবেঙ্গলের বারের নিচে ছিলেন এই গোলরক্ষক। একসময় খেলতেন ফরওয়ার্ডে। নিয়মিত গোলকিপার, একদিন না একদিন ক্রিকেটের উইকেট কিপারকে ফুটবলার গোলকিপার করে দেওয়া হয়। ব্যাস, সেই শুরু। দেবাশিস মুখার্জি আর ফরওয়ার্ডে ফেরা সম্ভব হয়নি। মোহনবাগানে 6 বছর, ইস্টবেঙ্গলে 2 বছর, মোহামেডানে 2 বছর কাটিয়েছেন দেবাশিস। খেলেছেন ভারতীয় দলেও। ভারতের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার স্পাইডারম্যান সুব্রত পাল তার জামাতা। শ্বশুরের প্রশিক্ষণেই বড় গোলকিপার হয়েছেন মিষ্টু ওরফে সুব্রত পাল। বর্তমানে AIFF এর স্পোর্টস ডিরেক্টর। তবু ভারতীয় ফুটবল সম্পর্কে হতাশার সুর দেবাশিসের গলায়। রাজনীতি যেভাবে গ্রাস করেছে ফুটবলকে, তাতে গভীরভাবেই অবসাদগ্রস্ত ভারতীয় দলের এই প্রাক্তন গোলকিপার। কল্যাণ চৌবে, বাইচুং ভুটিয়ার কাজিয়া ভারতীয় ফুটবলে সর্বনাশ করছে, সেই বিষয়ে তিনি নিশ্চিত। আজীবন স্ট্রেটকে স্ট্রেট বলা দেবাশিস নো ননসেন্স জেসিতেও সমান সাবলীল। দেখুন পূর্ণাঙ্গ সাক্ষাৎকার নো ননসেন্স জেসিতে। আমাদের সঙ্গে রয়েছেন নো ননসেন্স জেসিতে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস মুখোপাধ্যায় বা দেবাশিস মুখার্জি নামে যিনি খ্যাত। মোহনবাগানে 6 বছর, ইস্টবেঙ্গলে 2 বছর, মোহামেডান স্পোর্টিং এ 2 বছর, এছাড়াও ভারতীয় দলের গোলরক্ষা করেছেন। সেই দেবাশিস মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, তোমাকে স্বাগত নো ননসেন্স জেসিতে। ধন্যবাদ। এই যে তোমার যে দীর্ঘদিনের খেলাটা কিভাবে শুরু হয়েছিল? তুমি উত্তরপাড়ার ছেলে, উত্তরপাড়ার মাঠ থেকে শুরু করেছিলে। হ্যাঁ, কিন্তু উত্তরপাড়ার মাঠ থেকে শুরু, স্কুলের মাঠ। আমি উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলে পড়তাম, তো গভর্নমেন্ট হাই স্কুলের নিজস্ব মাঠ ছিল, ওই মাঠেই আমি স্কুলে ক্লাসে খেলতাম। ক্লাস থেকে তারপর বিকেলবেলা যেটা হয়, বাড়ির কাছেই ছিল, স্কুলের মাঠে চলে আসতাম। আর ওখানে তখন তো আজ থেকে তুমি ধরে নাও 55 বছর, 55 ইয়ার ব্যাক, তখন কোনো কোচিং কিছু ছিল। সিনিয়ররা এসে আগে খেলতো, তারপরে সুযোগ পেলে জুনিয়রদের ডাকা হতো। তো সেই রকমই মাঠে গিয়ে একটু বল টল শুট করতাম, তারপরে পার্টি করে খেলা হতো। খেলা মানে পার্টি করে খেলা, প্র্যাকটিস বলে, পার্টি করে খেলা হতো। সুযোগ যখন তখন ডাকতো বা কিছু, কিন্তু তখন আমি গোলে খেলতাম, তখন আমি ফরওয়ার্ডে খেলতাম। আচ্ছা, ফরওয়ার্ড থেকে গোলকিপার। হ্যাঁ, তখন ওই আন্ডার হাইট টুর্নামেন্ট হতো, 4-8, 4-10, 5-1, এইগুলো আন্ডার হাইট টুর্নামেন্ট হতো। এই টুর্নামেন্ট একটা খেলতে গিয়ে সেখানে তোমার গোলকিপার আসে, তো তখন কে খেলবে, আমি একটু ক্রিকেটটা খেলতাম, যেহেতু আমার ফ্যামিলি খেলা ক্রিকেট, বাবা কাকারা ক্রিকেট খেলতেন, উইকেট কিপিংও করতাম। ওই বয়সে আর উইকেট কিপিং এর কি আছে, পেছনে বল ধরা। তো বললো ও খেল, ঠিক আছে খেল। ওই আমার খেলা, 4 ফুট 8 ইঞ্চি নেতাজি ব্রিগেডের মাঠ, ছোট্ট মাঠ, 5 জন করে খেলা, ছোট। ওই খেললাম। তখন আমার খেলা দেখে সবাই বললো যত গোলকিপার খেলে ভালো, ওই আমার গোলকিপারে আসা। তারপরে তো যতবার খেলেছি স্কুল টিমের হয়ে খেললাম। স্কুল থেকে তারপরে কলেজে ঢুকলাম। স্কুলে পাস করার পর
তখন বালি প্রতিভা আমাকে প্রথম ডেকেছিল। বালি প্রতিভা তখন ল্যাংচাটা করছিলেন, সামুদা ছিল তখন অল ইন অল। বালি 77-এ আমি কুমারটুলিতে ঢুকলাম, ঢুকেই কয়েকটা ম্যাচ পরই আমি মেন টিমে চলে গেলাম এবং ইসরায়েল টিমের সঙ্গে দারুণ খেললাম, 2 গোলে হারলাম, কিন্তু মানে সবাই খুব প্রশংসা করলো, মানে আমি হাইলাইটেড ওই সময়। এবং ওই খেলা দেখে তখন স্বপনদা ইসরায়েলে কোচ ছিল, এই কোচ বলছি সেটাই ছিল, ইনকাম ট্যাক্সে কাজ করতো স্বপনদা, স্বপন ঘোষ আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ। তো স্বপনদা আমাকে তখন বলেছিল তুই পরের বছর কিন্তু 77-এর শেষে, সরি 77-এর শেষে আমি বেঙ্গল টিমে চান্স পেলাম, আন্ডার 19 কটকে খেলতে গেলাম, আমরা চ্যাম্পিয়ন হল। বিশু ক্যাপ্টেন ছিল, বিশ্বজিৎ ভট্টাচার্য, অনেকে ছিল, মানে অমিত বাগজি, সুমিত বাগজি, দিলীপ পাল। তো ওই খেলে আসার পর আমরা চ্যাম্পিয়ন হলাম। তারপরে এসে 78-এ আমি কুমারটুলিতেই ছিলাম, খেলা শুরু করলাম। শুরুতেই আমাকে স্বপনদা বলে রেখেছিল যে তুই নেক্সট ইয়ার তোকে আমি সাইন করাবো, 79-এ ইসরায়েলে সাইন করাবো। হঠাৎ করে 78-এর মাঝামাঝিতে আমার জন্ডিস হয়ে গেল, আমি খেলা থেকে সরে গেলাম, সিজনটা পুরো অফ হয়ে গেল। 86-এ চিমা এলো বোধহয় 85 কি 90 এসেছিল চিমা। চিমা না, চিমা কলকাতা মাঠে এসেছিল 85-এ। 85-এ 86-এ 85-এ মোহামেডান, তখন মোহামেডান সাইন করেছিল সীমা প্রথম। মোহামেডান আমাদের সালকেপেন্সের খেলা গোল্ডেস ড্র হয়েছিল। ন্যাচারালি চিমা রয়েছে, আমি এখানে গোল্ডেস ড্র, ওখানে আকবর দাও রয়েছে, দারুণ টিম মোহামেডানের। আমি ন্যাচারালি আমি একটুখানি, সবাই বল না ভালো খেলেছে ওই করে। 86-এ আমার কাছে পল্টুদা এলো, পল্টুদার জীবনদা। সকালবেলা একদিন ঘুম থেকে উঠেছি, তখন আমার মেয়ে হয়ে গেছে, 82-এ বিয়ে হয়েছে। 86-এ মেয়ে মানে দেবস্মিতা? দেবস্মিতা আমার কোলে, তার মানে মিষ্টুর স্ত্রী। আপনারা অনেকেই হয়তো জানেন যে দেবাশিস মুখার্জির জামাতা হচ্ছে সুব্রত পাল, যে ইন্ডিয়ান স্পাইডারম্যান বলে বিখ্যাত গোলকিপার। দেবাশিসের কোচিং এ সুব্রত পাল কিন্তু নিজেকে প্রতিভাত করেছে, এই কথাটা আপনাদের জানিয়ে রাখলাম আজকে, কারণ এই আলোচনাতে দেবস্মিতার কথা এলো, অর্থাৎ মেয়ের কথা এলো, জামাইয়ের কথা আসবে না সে তো হয় না, তাই জামাইয়ের কথাটাও জানিয়ে রাখলাম। তো আমি তো জানি না, দরজা খুলেছি, দেখি পল্টুদা, আমি লুঙ্গি পরে খালি গায়ে, মেয়ে কোলে। তো তাড়াতাড়ি মেয়েকে তো দিয়ে পল্টুদার জীবনটা, পল্টু জীবন মানে তখন একটা বিশাল ব্যাপার, একদম বিখ্যাত, বিশাল। হ্যাঁ, ঘরে বসলো, দেখলো টেকলো, কথা বললো আচ্ছা যাচ্ছি, গিয়ে তোকে জানিয়ে দেবো। তো ওদের হাত ভাব দেখে আমি বুঝেছিলাম যে হবে না। ভালো কথা। তারপরে গিয়ে জানালো, কি জানালো, ও তো বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, ও কি ফুটবল খেলবে, ক্যান্সেল। আমি একটু কষ্ট পেয়েছিলাম। তারপরে ঠিক করলাম আর ফুটবলই খেলবো না, ক্রিকেট খেলবো করে। আমার সেই বছর ওইখানে 86-এ ডিওয়াইএফআই আমাদের ওখানে উত্তরভারত দারুণ টুর্নামেন্ট, মানে বেঙ্গলের সব টপ প্লেয়াররা খেলতো। ওখানে আমি এমন খেললাম, সেই ফাইনাল 2টো সেঞ্চুরি করলাম। ফাইনালে অপোনেন্টে ছিল পুরো বেঙ্গল টিম, বরুণ বর্মন থেকে, আইবি থেকে, সনদ থেকে আরম্ভ করে এভরিবডি। ফাইনালে আমি সেঞ্চুরি করলাম, মানে ওই টুর্নামেন্টটা সবটাই আমার ঘরে। আমি ক্রিকেটই খেলবো আর ফুটবল খেলবো। চলে গেলাম ফ্যামিলি নিয়ে পুরীতে বেড়াতে। পুরী থেকে এলাম, তাজ মোহাম্মদ আমার কাছে এলো, জজ টেরিকা। তাজদা এসে বললো আমার টিমে খেলতে হবে তোকে, ঠিক আছে খেলবো। তাজদা চলে গেল, বিকেলবেলা বিরুদা এলো হঠাৎ করে। বিরু চ্যাটার্জি বিখ্যাত কর্মকর্তা, মোহনবাগানের সঙ্গে যুক্ত এবং উত্তরপাড়া অঞ্চলের মানুষ। হ্যাঁ, বালিতে শৈল চ্যাটার্জির ছেলে, এই সরি ভাই। বিরুদা এসে বললো আমরা তোমাকে চাই। আনন্দ, মন মানে এমনি আমি সাপোর্টার ছিলাম। তো ন্যাচারালি মোহনলালে সাইন করতে গেলাম, সাইন করলাম। যেদিন সাইন করার পর আমার হাতে 5,000 টাকা ধরিয়ে দেওয়া হলো অ্যাডভান্স, 10,000 টাকার ঘন্টা, 5,000 অ্যাডভান্স আর 5,000 সারা বছরে পাবে। নিলাম 5,000 নিলাম।
ক্লাব থেকে বেরিয়ে 54 নম্বর বাসে করে বাড়ি চলে এলাম। তারপরে প্র্যাকটিস শুরু হলো। প্র্যাকটিসে দেখলাম প্রচুর গোলকিপার, প্রতাপ দা, তনুময়, ইন্দ্রনাথ, আর একটা দীপ্তি বলে আমি, 5টা গোলকিপার। মন মানে প্র্যাকটিসটা তো করতে পারবো, অমলদা কোচ। তার মধ্যে আমার সিএসসি তে আমি চাকরি করি, তখন আমার শিফটিং ডিউটি, নাইট ডিউটি, মর্নিং ডিউটি, ইভিনিং ডিউটি। ওই নাইট ডিউটি করে আমাকে প্র্যাকটিস করতে আসতে হতো। ঠিক আছে, তাও আসছি কেন, প্র্যাকটিস মন মানে প্র্যাকটিস করাটা বিশাল ব্যাপার তখন। ঠিক তাই। কোনো ব্যাপার। ওই শুরু হলো অমলদার কাছে প্র্যাকটিস। অমলদা আমাকে আলাদা করে প্র্যাকটিস করাচ্ছে, মানে মেন যারা আছে ফার্স্ট 11 বা ফার্স্ট 18 বা ফার্স্ট 20 হয়ে যাওয়ার পর আমরা আসতাম, আমাদের অমলদা প্র্যাকটিস করাচ্ছেন, আলাদা করে প্র্যাকটিস করাতেন। আর এমনি যখন শুটিং হতো তখন মায়ের সাজে দাঁড়াতাম, সুযোগ যখন আসতো। এই করতে করতে ইন্ডিয়া টিমের ক্যাম্প ছিল। প্রতাপদার হাঁটুতে লাগলো, তনুময়ের চোট হলো, না তনুময়ের চোট হলো, আর আমাদের কুনি টুনিতে কিছু হবে, আর প্রতাপদার হাঁটুতে লাগলো। ফার্স্ট ম্যাচ বিএনআর লিগের। অমলদা আমাকে চুজ করলো, খেললাম, 1 গোলে জিতলাম। উত্তম মুখার্জি উত্তম গোল করেছিল। তো ওই শুরু হলো 87-এ। শুরুটাই একই জিনিস হলো, বেঙ্গল সন্তোষ ট্রফি খেলা ছিল কলকাতায় বোধহয়, খেলা ছিল, কলকাতায় খেলা ছিল। ওই যথারীতি ওখানে অতনু এলো, তনুময় চলে গেল, বোধহয় মোহামেডানে তনুময় গেল 87-এ, অতনু ভট্টাচার্য এলো, অতনু, প্রতাপদা, আমি। যথারীতি ওই অতনুর হাঁটুতে চোট, অতনু নেই, প্রতাপদা টলমল টলমল করছে। ফেডারেশন কাপ কটকে অমলদা নিয়ে গেলেন, আমি প্রতাপদা গেলাম, দুজনে আমি শুরু করলাম। কিন্তু ওখানে যা টাফ সিচুয়েশন হয়েছে, মানে সব সামনে সিনিয়র প্লেয়ার, সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখার্জি, মানে সব সিনিয়র একদম স্টলওয়ার্ড ওই সময়। মানুষ ভট্টাচার্য, বিদেশ বোস, সব স্টলওয়ার্ড। ডিফেন্সে মানে কোনো একটা বল গ্রিপ করতে গিয়ে বেরিয়ে গেল, কি সেকেন্ড টাইম ধরলাম, মানে আমাকে খেয়ে ফেলছে সবাই একবার। মানে এই কি হচ্ছে, ওই কি হচ্ছে, মানে আরো ঘাবড়ে যাচ্ছি আমি। অমলদাকে গিয়ে আমি বললাম, অমলদা খেলে না, আমাকে বসিয়ে দিই, মানে এত প্রেশার, সবাই এত বকাবকি গালাগাল করছে। বললো তুই এক কাজ কর, যারা বলছে তুই তাদের বল, ও যদি হ্যাঁ বলে তুই না বল, মানে ও যেটা বলবে তার উল্টোটা তুই করবি, ফেরত দিবি ওকে। ভাবে কি হয়, সিনিয়র বললো, মাঠের মধ্যে কেউ সিনিয়র নয়, প্লেয়াররা সবাই সমান, সবাই সমান গুরুত্ব আছে। যথারীতি আমারও জোর এসে গেল, আমিও তখন চেঁচামেচি আরম্ভ করলাম, ধমকা ধমকি, হই হুল্লোড়, মানে যে গার্ডসটা একটা গোলকিপারের দরকার পেছন থেকে টিমটাকে ইন করা, সেইটা তখন শুরু হলো। তো সেই ফাইনালে তো তখন ফেডারেশন কাপের সেই ফাইনাল ডবল লেগ ছিল, জেসিটির সঙ্গে ছিল, তো মারপিট, জেসিটি বাপরে বাপ, সে ইয়ে ফিয়ে তুলে এনে গোললেস দেওয়া যাচ্ছে, কুলজিৎ ফুলজিৎ তখন জেসিটিতে ছিল, তোমার ওই ফ্ল্যাগ তুলে মারপিট, মানুষটাকে মারছে, একটা ক্যাওস হয়েছিল। সেকেন্ড লেগে গিয়ে আমরা 1-0 জিতলাম। ফাইনালে সালগাঁও কাজ ছিল, তো সালগাঁও কাজকে আমরা 2-0 হারালাম, উইদাউট কনসিডিং এনি গোল। ওইখান থেকে একটা জায়গা তৈরি হলো। কিন্তু তারপর যথারীতি এসে আবার লিগে তনুময় ন্যাচারালি ইন্ডিয়া টিমের গোলকিপার, 1 নম্বর গোলকিপার, তো খেলাবই কোচ, মানে আমি কোচ থাকলে আমিও তাই করতাম। করতে করতে একটা সময় এলো, না তনুময় তো না, অতনু 97-এ অতনু এসে ইস্টবেঙ্গল মাঠে, তখন মোটমাল ইস্টবেঙ্গল ম্যাচটা লিগের ছিল, সীমা তখন ইস্টবেঙ্গল 2খানা গোল করলো, 2-0 আমরা হারলাম। ব্যাস, সেই দর্শকের বাপরে বাপ, ট্রেন থেকে বেরোনো যায় না, এই মারি তো সেই মারি। ওই তারপরে অমলদা আমাকে, তার আগে আমরা 87-এ, তার আগে আমরা চলে গেছিলাম এশিয়ান ক্লাব কাপ খেলতে বাংলাদেশে। বাংলাদেশে তখন ছিল ইরানের একটা ক্লাব ছিল, আমার মনে হয় সেই সময় আমি গিয়েছিলাম, কারণ আমার মনে হয় ঢাকায় খেলাটা হয়েছিল।
আমরা ওই পূর্বানি হোটেলে ছিলাম। মাস্তান বলে প্লেয়ার ছিল, মাস্তান ছিল, অমিত ভদ্র ছিল, আব্দুল মজিদ ছিল, বাবলুদাও ছিল, শিশির ছিল, শিশির হাইস্ট স্কোরার হয়েছিল। তো ফার্স্ট ম্যাচ এগেনস্ট পাকিস্তানকে আমরা বোধহয় 4 গোলে হারালাম। সেকেন্ড ম্যাচ বাংলাদেশ না, ইরাক 2-0 হারলাম। থার্ড ম্যাচ বাংলাদেশ যখন এমেকা খেলছে, আমার সেকেন্ড গোলটা করলে আমি দেখতে পেলাম না, বক্সের উপর থেকে মারলো এত জোরে, আমি জাস্ট দেখতে পেলাম না, 2-2 হলো। আর লাস্ট ম্যাচটা আমরা নেপালকে বোধহয় 6 গোলে হারালাম। তো আমি মোটামুটি ভালো সবাই জানতো যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেবাশিস হচ্ছে। এবার হলো কি, শিশির এতগুলো গোল করে ফেলেছে যে শিশির টপ স্কোরারের প্রাইজটা পাবে। সুতরাং একটা টিম থেকে তো 2টো প্রাইজ দেওয়া যায় না, তখন ওটা চেঞ্জ হয়ে গেল। আমার আর হলো না দেওয়া। যাকে ওইটা থেকে অমলদারও একটা কনফিডেন্স চলে এলো। তারপরে আস্তে আস্তে 87-এ আমি যখন টিমে ঢুকলাম, তারপরে 87-এ ইন্ডিয়া টিমে ডাক পেলাম অক্টোবরে। এই ইন্ডিয়া টিমে ডাক পাওয়াটা খুব অদ্ভুত ব্যাপার, কারণ ইন্ডিয়া টিমে তখন গোলকিপার সেরকম ভাবে তো কয়েকজন নাম ছিল, কিন্তু দেবাশিস মুখার্জি না, তখন আমি দেখো, তখন হেনরি মেনজিস ছিল মাইন্ডা, তোমার বিভাস ছিল বিএসএফ এ, আর আমাকে ডেকেছিল এখান থেকে। আরো বোধহয় 2-একটা গোলকিপার ছিল। নাইমদা কোচ ছিল, টেকনিক্যাল ডাইরেক্টর ছিল অমলদা। সাব গেমস ছিল 87 সাব গেমস এর এখানে ক্যাম্প আরম্ভ হলো। বিজয়ার দিন করতে বলেছিল, যেদিন বিজয়া ছিল ওই দিনকে ক্যাম্পে জয়েন করতে বলেছিল। আর তখন তো প্রথম ইন্ডিয়া টিমে ডাকছে, মানে বিরাট ব্যাপার। তো জয়েন করলাম আমাদের সল্টলেকে, পেছনের ওই করিডোর গুলো এখানে ছিল, এখন তো সব চেঞ্জ হয়ে গেছে। ওই প্র্যাকটিস শুরু হলো ওইখানে, নাইমদার সঙ্গেও হলো, নাইমদার সঙ্গে প্রথম, অমলদার সঙ্গে তো আগে ছিল। ওই দেখে ওইখান থেকে ওখানেও দেখলাম হেনরি মেনজিস নয়, বিভাস নয়, আমাকে খেলাম এবং 3টে ম্যাচই আমি খেললাম। আমরা তো এখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম, নেপালকে 1-0 গোলে হারিয়ে। ফরিদ গোল করেছিল। ওই ইন্ডিয়া টিমে আমার এন্ট্রি। তারপর আস্তে আস্তে 92 অব্দি ইন্ডিয়ার যত টুর্নামেন্ট হয়েছে সবেতে আমি ছিলাম। তখন এখান থেকে কোনো গোলকিপার ডাকা হতো, কিন্তু যেত না। কেন যেত না বলতে পারবো না। তনুময়কে ডেকেছিল মনে আছে একবার, অতনু তো তখন সরে এসছে। তো তারপরে ওই 88, 89 আমরা কি করলাম, 88-এ বোধহয় একটা মরিশাস ট্যুর করেছিলাম আমরা। গোলমার একটা মরিশাস ট্যুর করেছিল ওখানে। চুনিদা তখন ম্যানেজার ছিল টিম। ফার্স্ট ম্যাচটা না হেরে গেছিলাম, সেকেন্ড ম্যাচটা ড্র হচ্ছে, ফার্স্ট হাফে একটা গন্ডগোল হয়েছে, চুনিদা এসে হাফ টাইমে নানা রকম কথা, আমি কিছু বলি। ম্যাচটা ড্র হলো, পরের ম্যাচটা জিতলাম, কিছু বলে। মান্নাদাও জিতল, চুনিদা, মান্নাদা, মনিদা বলে একজন ছিল এক্সিকিউটিভ কমিটির মেম্বার। তারপরে এশিয়ান ক্লাব কাপের ওই খেলাটায় ফাঞ্জার সঙ্গে আর একটা 88 ফাঞ্জার সঙ্গে আমরা খেলেছিলাম ইয়েতে। 2টো টিম ছিল, একটা ফাঞ্জার ছিল, একটা পাকিস্তানের টিম ছিল। 3টে টিম ছিল আমরা, ইন্ডিয়া, পাকিস্তান আর পাঞ্জাব। পাকিস্তানের সঙ্গে আমার খেলার কথা, আমাকে চুনিদা খেলালো না, তনুভাইকে খেলালো। তখন কিন্তু আমি রেগুলার খেলছি, কিন্তু তনুভাইকে না, এটা তনুভাই না, অতনুকে খেলা, অতনুকে খেলা। মানে এমনই, মানে সব সময় যায়। ফার্স্ট হাফে 2-2 হয়ে গেছে পাকিস্তানের টিমের সঙ্গে। 2-2 কেউ জাস্ট ভাবতে পারছে না যে পাকিস্তানের টিমের সঙ্গে 2-2 মনমান টিম করছে। ওই হুল্লোর বাইরে থেকে চেঁচাচ্ছে, দেবাশিসকে নাও, কেন অতনুকে নামিয়েছে। চুনিদা কোনো কথা বলেনি। খেলা শেষ হলো, আমরা 4-2 জিতলাম।
পরের দিন খেলা পাঞ্জার সঙ্গে, পরের দিন না, একদিন পরে। তা আমি প্র্যাকটিসের পর লনে বসে আছি মনরানে, তো আমার তখন একটুখানি একটু ইনজুরি টাইপের ছিল একটা প্র্যাকটিসে। আমি বলেছি ইনজুরিটা আছে, আমার অসুবিধা হবে। সুনীল রংবাজি করছিস, ফার্স্ট ম্যাচটা খেলাইনি বলে এখন তুই রংবাজি করছিস? বললাম না না, রংবাজি করছি না, খেলায় আমি কখনো এটা করি না। খেলার যখন স্কোপ থাকবে নিশ্চয়ই, আমি যদি কালকে সুস্থ হয়ে যাই, মনে হয় যে খেলতে পারবো, নিশ্চয়ই খেলবো। খেললাম, পাঞ্জাব খেললাম, 1 গোলে জিতলাম। তো আমরা কোয়ালিফাই করলাম, আমরা বোধহয় চায়নায় গেছিলাম, কোয়ালিফাই করে চায়নায় খেলতে গেছিলাম। ও এটা আর একটা হয়েছিল, তোমার ম্যানচেস্টার ইউনাইটেড এসেছিল, ওরা ইয়ে টিম নিয়ে, কি বলে তোমার অ্যামেচার টিম নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এসেছিল, দিল্লিতে খেলা ছিল, দিল্লিতে খেলা ছিল। তো সেই ম্যাচটা তো খেললাম, সেই মধ্যখানে ঝড়, প্রচন্ড ঝড় হলো, ইয়ে মানে জালের মধ্যে বাড়ির নিচে চুপ করে ধরে বসে আছি, এত ঝড় হচ্ছে। তো গিয়ে খেলা তো হলো, শেষ হলো, আমরা প্রশান্ত গোল করলো, আমরা 1 গোলে জিতলাম। ওটাও খুব ভালো খেলেছিলাম। ম্যানচেস্টারের যতই হোক, অ্যামেচার হোক, তারা তো অনেক বেটার আমাদের ছিল। তো ওখানেও একটা ইয়ে ছিল যে জানতো যে আমি ম্যান অফ দ্য ম্যাচ হবো, কিন্তু ওই প্রশান্ত গোল, উইনিং গোল, প্রশান্ত ম্যান অফ দ্য ম্যাচ, মানে ম্যান অফ দ্য ম্যাচটা প্রায় ফসকে যাচ্ছে আর কি, প্রায় ফসকে যাচ্ছে, টিভিটা নিয়ে চলে গেল। আমার খুব টার্গেট ছিল ওটা। 88-এ জেসিকো ট্রফি কবে হয়েছে? 88-এ জেসিকো ট্রফি এক অবস্থা। জেসিকো ট্রফিতে তোমার চেঞ্জ করে করে খেলা হচ্ছে, মানে একটা অতনু খেলছে, একটা আমি খেলছি, করতে করতে লিগের খেলা ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে। ইস্টবেঙ্গলের সঙ্গে খেলাটা মানে তখন চিমা ইস্টবেঙ্গলে মানে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে। তো ম্যাচটা ড্র হলো, আমার মুখে লাথি ফাতি মেরে মুখ ফুক খুলে ম্যাচটা ড্র হলো। তারপরে সেই ফাইনাল ম্যাচ আমরা জিতলাম, ফাইনালে আবাহনী ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল। ফাইনালে মোহনবাগান আবাহনী ছিল, তখন আর.ডি. বর্মন মাঠে ছিলেন, উনি মাঠে এসেছিলেন। তো ওই ম্যাচটাতে ওই ছিল, ওই খেলা হচ্ছে আমরা 1 গোলে জিতছি, জিততে 2-0 জিতছি। প্রশান্ত গোল করেছি সেকেন্ড গোলটা, ফার্স্ট গোলটা মুস্তফা আলী বাবু মানুষ। আমি অনেকগুলো সেভ করেছি, হঠাৎ করে আর একটা গোল শোধ করে দিল, ম্যাচটা 2-1 জিতলাম। আমি জানি শিওর আমি পাচ্ছি। ওখানেও প্রশান্ত একটা বাইক ছিল, বাইকটা টার্গেট করেছিল, বাইকটা আমি টার্গেট করেছিলাম, বাইকটা পর্যন্ত কেন না উইনিং গোল, সেকেন্ড গোলটাও করেছি, উইনিং গোল করার জন্য প্রশান্ত। তো এই যে এখনকার ভারতীয় ফুটবলে আমরা দেখতে পাচ্ছি একটা গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে, 133 নম্বরে নেমে গেছে ভারত। এই সম্পর্কে তোমার বক্তব্য কি? দেখো, আগে এখন অনেক সুবিধা হয়ে গেছে, যারা ইন্ডিয়া টিমে খেলছে তাদের খেলা অনেক সুবিধা, এই কারণে তখন আমাদের মিট করতে হতো সব টপ টিম গুলোতে। তুমি চায়না, আমরা ইউএই, তারপরে থাইল্যান্ড, তো এখনো মিট করছে। সব টপ টিম গুলোকে আমাদের এই যে কোয়ালিফাইং এশিয়ান ক্লাব কাপ বলো বা এশিয়ান কাপ বলো, এইগুলোকে ফেস করতে হতো। এখন যেমন এটাকে স্টেপ বাই স্টেপ করে দিয়েছে, এখন থার্ড গেট করে দিয়েছে, কারণ নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ এইটা খেলে যেতে হবে, করে পরের রাউন্ডে গিয়ে আবার থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া এদের সঙ্গে মিট করতে হবে। সুযোগ একটা করে দিয়েছে, কিন্তু সুযোগ করে দিলে কি হবে, আলটিমেটলি তোমাকে তো টাফ টিমটাকে মিট করতে হবে। এই টাফ টিমটাকে মিট করতে গেলে তোমার খেলার ধর্ম পাল্টাতে হবে। বাংলাদেশ নেপালের সিস্টেমের ফুটবল খেললে হবে না। আমাদের এখানে আইএসএল হচ্ছে, আইএসএল এ ফরেনার আসছে, খেলার উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নেই। কারণ 2014 আইএসএল যখন শুরু হয়, আমি তখন মুম্বাই সিটি এফসি গোলকিপার করছিলাম প্রথম বছর, আমি দেখেছি সিস্টেমটা। আমি আরো গিয়েছিলাম যে সিস্টেমটা কি হচ্ছে, তো দেখলাম হ্যাঁ এটা ডেফিনেটলি দরকার ফুটবলের উন্নতির জন্য, এটাও একটা স্টেপ। কিন্তু সেই স্টেপটা ঠিকভাবে নিয়ে যাওয়া, সেটা আজ পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইএসএল তো এবার হতে পারবে কিনা তাই নিয়ে এখানে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এটা কি ভারতীয় ফুটবলের পক্ষে ভালো না খারাপ? একদম ক্ষতি, ভীষণ ক্ষতি হবে। এই কারণে যে একটা দেখো, কিছু ছেলে তো উঠছে, কিছু জুনিয়র ছেলে এই আইএসএল খেলে উঠছে এবং তারা ভালো খেলছে, হতে পারে সেইভাবে
প্র্যাকটিস বা সেইভাবে কোচ মানে সেইভাবে কোচ সিলেকশন বলো, টিমটাকে সেইভাবে তৈরি করা, সেই সুযোগ। দেখো আইএসএল খেলতে খেলতে হঠাৎ করে ইন্ডিয়া টিমের একটা ম্যাচ খেলা যতটা কঠিন আমাদের ক্ষেত্রে, ইউরোপের যে কোনো ক্লাবে খেলতে খেলতে তারা দেশের হয়ে খেলতে তাদের অসুবিধা নেই, কেন তাদের র্যাঙ্কটা অনেক হাই, তাদের খেলার ধরনটা অনেক 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 বেটার, তারা যে কোনো সিস্টেম ইজি ধরে নিতে পারে, একটা বড় সিস্টেমে তারা খেলে, তাদের কোচেদের চিন্তা ভাবনা আলাদা। আমাদের এই ইন্ডিয়া টিমের কোচ বা আইএসএল এর কোচ বাদ দিলে অন্য জায়গায় তো তুমি সেই ধরনের কোচ পাবে না। আর এখানে আইএসএল এর যে সব কোচ সবাই যে দারুণ কোচ আসছে এটা তো আমরা বলতে পারছি না, এটা দেখতেও পাচ্ছি যে আজকাল কোচও সিলেকশন হচ্ছে এজেন্টের থ্রু দিয়ে, প্লেয়ার সিলেকশন হচ্ছে এজেন্টের থ্রু দিয়ে। তাহলে আমরা তো জানতে পারছি না, বায়োডাটা তো গাল ভর্তি, বায়োডাটা তো সবাই তোমার ইয়েতে দিয়ে দিচ্ছে, সাইটে দিয়ে দিচ্ছে, আমি অমুক করেছি, আমার অমুক এমন, সেই দেখে করবে না তুমি তার পারফরমেন্স দেখে। আগে যেমন মোহাম্মদ ইসমাল প্লেয়ার রিক্রুট করতে গেলে পারফরমেন্স দেখা হতো, যেত বাইরে দেখে আসতে দেখে। আমাদের ইসমাইলের যেমন তোমার ওই যে মারা গেল বলো না, ওই যে দেখতো সবকিছু করতো, আরে নামটাও ভুলে যাচ্ছি তো, যাকে ওই মানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের স্কাউটরা ছিল, তারা স্কাউটরা ছিল, কিন্তু এখনকার দিনে সেটা না। এখনকার দিনে তো কোনো ক্লাব কোথায়, সব এজেন্ট, তো সব এজেন্টের থ্রু দিয়ে হচ্ছে, হোক এজেন্টের থ্রু দিয়ে। কিন্তু তুমি যে প্লেয়ার নেবে সেই প্লেয়ারটা সিলেক্ট করে তারপর এজেন্টকে বলো যে এজেন্টের থ্রু দিয়ে হচ্ছে যে আমি এই প্লেয়ারটা নেব, সেটা হচ্ছে না, এজেন্ট যেটা করে দিচ্ছে। এবং যে প্লেয়ার, যে কোচ আসছে সেই কোচ তার টিম নিয়ে আসছে, গোলকিপার কোচ, ফিজিক্যাল ট্রেনার, অমুক তমুক করে একটা 8-10 জনের একটা সবাইকে পাইয়ে দেওয়া। এবং সবাই কিন্তু এই তোমার ইয়েতে কি বলে এই সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে, কেউ না কেউ কোথাও থাকছেই। তুমি দেখো প্লেয়াররাও যারা খেলছে না, 18-20 জনের বাইরে যারা খেলছে না, তারাও কিন্তু আজ এই ক্লাব, কাল ওই ক্লাব, পরশু ওই ক্লাব, আর ক্লাবগুলো সব পয়সা দিয়ে জুনিয়র প্লেয়ার গুলোকে কিনে রেখে দিয়েছে। এটাও তো আমাদের একটা পিছিয়ে যাওয়ার প্রধান কারণ, যে তুমি প্লেয়ার গুলোকে খেলা স্কোপ করে কেন দিচ্ছ না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরনো টুর্নামেন্ট গুলো চালাতে হবে, রাইট? ডুরান, রবার্টস, নাগজি, যা যা ছিল, বরদলি থেকে আরম্ভ করে যা যা ছিল, ফেডারেশন স্ট্যাফোর্ড, নাগজি সবই চালু করতে হবে। সব চালু করতে হবে। কেন চালু করতে হবে? যে ছেলেগুলো উঠে আসছে তাদের খেলা স্কোপ করে দাও। আই লিগ আর আইএসএল এই বাদ দিয়ে কি আর প্লেয়ার নেই? তাদের তো খেলতে হবে। এখন বলবে, এরা বলবে আমি আন্ডার 15 করেছি, আন্ডার 17 করেছি, আন্ডার 19 করেছি। দেখো আন্ডার 15, 17, 19 আমাদের এখানে সব বয়স ভিত্তিক গুলো ঠিকঠাক হয় না। এখানে প্রচুর চুরি হয়, বড় ক্লাবগুলোই চুরি করে, যে 20 ছেলেকে 17 খেলিয়ে দিচ্ছে, 22 ছেলেকে 19 খেলিয়ে দিচ্ছে, তাতে তো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। তাহলে এটাকে তুমি একটা সিস্টেমে নিয়ে এসো, এই টুর্নামেন্টে নিয়ে এসো, যে টুর্নামেন্টটা খেললে ছেলেগুলো স্কোপ পাবে, খেলা দেখানোর স্কোপ পাবে, একটা কম্পিটিটিভ ম্যাচ খেলা, একটা আন্ডার এই যে খেলা আর একটা সিনিয়র লেভেলের টুর্নামেন্ট খেলা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তোমার জামাই সুব্রত পাল এই মুহূর্তে এআইএফএফ এর স্পোর্টস ডাইরেক্টর, তো তার কি কিছু ভূমিকা নেই এই ব্যাপারে? ডেফিনেটলি আছে ভূমিকা আছে। মানে তার ভূমিকা হচ্ছে যে কোথায় প্র্যাকটিস হচ্ছে, কোন টিম কোথায় প্র্যাকটিস করবে, কোন কোচ কি প্র্যাকটিস করাচ্ছে, তার একটা ইভ্যালুয়েশন করা। সিলেকশন নয়, সিলেকশনটা কিন্তু ডিরেক্টরের হাতে না, ডিরেক্টরের হাতে। হ্যাঁ, এগুলো টোটাল টিমটাকে, ফুটবল মেয়ে বলো, ছেলে বলো, বাচ্চা বলো, ইন্ডিয়ার যত ধরনের টিম আছে সবগুলোর উপর দেখভাল করে। কিন্তু কিছু ডিসিশন নিতে গেলে সেটা নিতে পারবে না, ও দেখভাল করে রিপোর্টটা উপরওয়ালার কাছে দেবে। তা তুমি যখন বাড়িতে থাকো তখন মিষ্টুর সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করো, মানে সুব্রত পালের সঙ্গে কি আলোচনা হয় বিষয়গুলো নিয়ে? দেখো কিছু কিছু ক্ষেত্রে আমার সঙ্গে আলোচনা হয়, তবে আমার যেটা মনে হয়েছে যে ফ্রি ভাবে কাজ করার জায়গাটা নেই। কেন এই জন্য বলছি, যে এআইএফএফ এর যে সিস্টেমটা, যখন প্রিয়রঞ্জন দাস মুন্সি ছিলেন তখন একরকমের ছিল, তারপরে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে এখন যেভাবে এসছে তাতে কারোর সঙ্গে কারোর রিলেশন ভালো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রচুর এদের এগেনস্টে প্রচুর অ্যালিগেশন হয়েছে, রাইট, প্রচুর আছে, এবং সেটা টাকা পয়সা থেকে আরম্ভ করে এভরিথিং। এগুলো সব শোনা কথা, আমিও জানি না, কিন্তু এগুলো আমি শুনেছি
যে অনেক টাকার নয়ছয় হয়েছে সবার এই যে স্টিমাচের সঙ্গে যে কন্ট্রাক্টটা হয়েছে, এই স্টিমাচের কন্ট্রাক্টে কেন থাকবে না যে আমার পছন্দ না হলে আমি তোমাকে স্যাক করবো বা তোমাকে ছেড়ে যেতে হবে? এই ক্লজটাই ছিল না, কেন থাকবে না? উল্টে এই ক্লজটা ছিল যে ওকে যদি ছেড়ে দিতে থাকে এই টাকা ড্যামেজ দিতে হবে। কেন? তাহলে এটা যে করেছে তার কিছু ব্যাপার আছে, ইন্টারেস্ট আছে, ব্যাপার রয়েছে। তাহলে এখানে পুরোটা পয়সার খেলা চলছে। তাই এই পয়সার খেলাগুলো যদি বন্ধ না হয়, আর দেখো পয়সা তো তুমি করলে তুমি খেলে, সঙ্গে আমি আছি, সঙ্গে ও আছে, একটা চ্যানেল আছে, তুমি সেখানে ঢুকতে গেলে তোমাকে কিন্তু অ্যালাউ করবে না, সেখানে কাজ করা মুশকিল হয়ে যাবে। জানি না মিষ্টুর ক্ষেত্রে কতটা কি হবে, কেউ কতটা কি। বাইচুং ভুটিয়া সম্প্রতি একটা সাংবাদিক সম্মেলনে বলেছে মিষ্টু বা সুব্রত পালকে যদি গোলকিপার কোচ করা হতো তাহলে আমি মানে বুঝতে পারতাম, কিন্তু তাকে স্পোর্টস ডিরেক্টর করে কি লাভ আছে, এটা তার বক্তব্য বাইচুং। এখন কথা হচ্ছে যে স্পোর্টস ডিরেক্টর যেভাবে করেছে, ওর ইন্টারভিউ নেওয়া হয়েছে, ওর সঙ্গে কথা বলা হয়েছে, তাতে ওদের মনে হয়েছে যে কাজ করতে ইচ্ছুক, তাই নেওয়া হয়েছে। বাইচুং ভুটিয়া কি করেছে? আমার প্রশ্ন হচ্ছে বাইচুং ভুটিয়ার ইন্ডিয়ান ফুটবলে খেলা ছাড়ার পর কি অবদান? সারা স্টেটে ও বাইচুং ভুটিয়া ফুটবল স্কুল খুলে বসে আছে, সেখান থেকে ব্যবসা করছে। নিজের সিকিমের টিমটা 3 বছরের বেশি চালাতে পারেনি, তুলে দিয়েছে। ও আজকে বড় বড় কথা বলছে, ওর কোনো যোগ্যতাই নেই, ওর এই কথা বলার যোগ্যতা নেই। এবং এই যে সাংবাদিক সম্মেলন করেছে, এর জন্য ও পুরো পিছিয়ে গেল, ও কিন্তু আর পিকচারে নেই এই মুহূর্তে। বাইচুংকে কেউ চাইছেও না, এবং আমিও বলছি কোনো প্লেয়ারকে চাইছি না, কারণ আমাদের প্লেয়ারদের মধ্যে মানসিকতা ঠিক নয়, ঐক্যমত নেই, একদমই নেই। সবাই সবাইকে টেনে নামানোর চেষ্টা করে। মানে তুমি যদি পেয়ে গেলে, আমি আমার পেছন দিয়ে দাঁড়া, ও বললো আমি তোকে 5 দেবো, বললাম 5-এ হচ্ছে না, আচ্ছা ছেড়ে দে। আমি গিয়ে বললাম আমি 3-এ করে দেবো। ন্যাচারালি প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা এত বাজেভাবে ছড়িয়ে গেছে না, কেউ কাউকে ভালোভাবে দেখেও না, কাজও করতে দেবে। এই যে এত বেশি বিদেশি প্লেয়ার আসছে, এটা কি উচ্চমানের সব বিদেশি? একদমই না, পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে দেখো তাদের নিয়ে কি হবে? তাদের কিচ্ছু হবে না, তারা এখানে পয়সা ইনকাম করে চলে যাচ্ছে। ক্লাব অফিসিয়ালরাই বা কি করছে? এতদিনের ইস্টবেঙ্গল ক্লাব কি করছে? তুমি লাস্ট 2-3 বছরে তুমি টিম সিলেকশন দেখো, এই টিম সিলেকশন গুলো কে করেছে? কোথা থেকে? যাকে পাচ্ছ তাকে তোমরা তুলে নিয়ে চলে আসছো। কেন? এতদিন এই এতদিন ধরে আছে, তো বহুদিন ধরে পল্টুদার হাত ধরে এরা ঢুকেছে। আজকে দীর্ঘদিন 30-35 বছর ধরে এরা ক্লাবে আছে, এরা জানে না ক্লাবের সিস্টেমটা কি? এরা সেইভাবে চলছে, সেইভাবে টিম সিলেকশন করতে পারে না, গাইডেন্স দিতে পারে না স্পন্সরদের। স্পন্সররা তো টেকনিক্যাল লোক নয়, টেকনিক্যাল লোক তো ক্লাবে যারা আছে তার টেকনিক্যাল লোক। আর একটা তুমি টেকনিক্যাল কমিটি করবে, সেখানে টেকনিক্যাল কমিটি করতে গেলে কি হচ্ছে? সিনিয়র প্লেয়াররা গিয়ে ঢুকে পড়ছে, আমি ঢুকবো মুখ দেখানোর জন্য, ছবি তোলার জন্য, মুখ দেখানোর জন্য সব সিনিয়র প্লেয়ার ঢুকে, কেউ কাজ করছে না, কেউ ডেভেলপমেন্টের কথা চিন্তাই করে না। ফুটবলটা নিয়ে কেউ ভাবে না আমাদের সিনিয়র প্লেয়াররা, কোথা থেকে কি পাবো, কোথা থেকে কার থেকে খামচে নেবো, কি করবো, এই তো মানসিকতা। তাতে কি বাংলার ফুটবল তো আজকে কোথায় নেমে গেছে? আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলে তুমি দেখো, এখানে জুনিয়র ছেলে খেলছে, সব বাইরের ছেলে, সব নর্থ ইস্টের ছেলে, সাউথের ছেলে। কেন? তাহলে এত ক্যাম্প, এত কোচ, এত প্লে জায়গা কি জন্য হয়েছে? এত কোচ কি করছে? এত বড় বড় কথা বলছে সঞ্জয় সেন, অমুক তমুক। কেন মোহনবাগান ক্লাবে কেন এই কাগজা কোচ করেছে? কেন এই টিমটাকে একটা বাংলার ছেলে কোচিং করতে পারতো না? কোথায় কোচ? এখানে খেয়েও কি, এখানে ভালো কিচ্ছু পাবে না। বাংলার ফুটবলে ভালো করার আমি তো বলবো মানে কোনো চান্স দেখতে পাচ্ছি না। এআইএফএ কোনো রকম, এআইএফএ বলছি, আইএফএ কোনো রকমে একটা তোমার প্রিমিয়ার লিগটা শেষ করে দেবে। খেলাগুলো কোন মাঠে হচ্ছে? একটা প্রিমিয়ার লিগের খেলা হচ্ছে ভালো মাঠে, বাকি 2nd, 3rd, 4th, 5th কি মাঠে খেলা হয়? একটা ভালো করে অ্যাম্বুলেন্স থাকে না, ইনজুরি হল কেউ চিন্তাই করে না, হয়ে যাচ্ছে চলে যাচ্ছে। এটাকে ভালো করা কি করে ভালো করবো? কেন খেয়ে তুই সন্তোষ ট্রফিতে কিন্তু এবার বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। দেখো সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমি তো এখনো বলছি বাংলায় যা ট্যালেন্ট আছে, ইন্ডিয়ার কোনো প্রভিন্সে এই ট্যালেন্ট নেই, কিন্তু আমরা সেই ট্যালেন্ট গুলোকে খুঁজে ঠিক মতো নার্সিং করে নিয়ে যেতে পারছি না। ভালো একাডেমি নেই বাংলায়, একটাও ভালো একাডেমি নেই। আমি বেঙ্গল ফুটবল একাডেমিতে 2 বছর কাজ করেছি, দেখলাম হবে না, আমি বেরিয়ে চলে এলাম। লাভ নেই, কারণ সব জায়গায় পলিটিক্স অ্যান্ড সিনিয়র প্লেয়ার। এত বেশি রাজনৈতিক হস্তক্ষেপ কি খানিকটা ফুটবলের ক্ষতি করছে? অবশ্যই। দেখো রাজনৈতিক সাপোর্ট লাগে, একটা ফাইন্যান্স সাপোর্ট তো অবশ্যই লাগে, কিন্তু সাপোর্টটা যখন হয়ে যায়, সাপোর্টটা একদম ভেতরে যদি ঢুকে যায়, সবকিছুর মধ্যে চলে যায়, তাহলে কিন্তু
সেটা নষ্ট হয়ে যাবে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে তুমি আইএফএলই দেখো না, ভাইস প্রেসিডেন্ট কে আছে? আইএফএল ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস। আমি কোনোদিন শুনি, আমি শুনেছি তোমার কি বলে ওই টেকনিশিয়ান স্টুডিও ওখানে টলি পাড়াতে আমি নাম শুনেছি, হঠাৎ এখন দেখলাম উনি ফুটবল আইএফএল ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, সব জায়গায় এসে গেছে। কিন্তু তাহলে তুমি চেঞ্জ করো, সেখানে গ্রুপ হয়ে গেছে, এ ওকে ক্রিটিসাইজ করছে, ওকে ক্রিটিসাইজ করছে, হবে না। তোমাকে মিলেমিশে, অশোক ঘোষ কত ভালো কাজ করে গেছেন বলতো, প্রদ্যুৎ দত্ত কত কাজ করেছেন, কি গার্ড ছিল প্লেয়ারদের উপর, কি কন্ট্রোল ছিল প্লেয়ারদের, কি ধমকে আমরা হেরে এসেছিলাম কুইল্যান্ডে গিয়ে, প্রদ্যুৎ দা সেই আইএফএ তে ডেকে নিয়ে আমাদের প্রত্যেককে বকাবকি করেছিল। আমাদের দোস্ত সব নাম করা স্টলওয়ার্ড নিয়ে গেছে, কে নেই, হেরে চলে এলাম আমরা। এখন এসব বলার কিছু নেই, এখন কেউ এসব বলবেও না, কিচ্ছু এসব হয় না, হচ্ছে হচ্ছে হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি তিনি কিন্তু পরিষ্কার বলছেন তার আশাহত তিনি ভারতীয় ফুটবল নিয়ে। ভারতীয় ফুটবল দল 133-এ নেমে গিয়েছে ফিফা র্যাঙ্কিং এ। একটা সময় যখন দেবাশিসরা খেলতো তখন কিন্তু র্যাঙ্কিং অনেক উপর দিকে ছিল, তাই তো? অবশ্যই। আর আমরা কাদের সঙ্গে খেলতাম তখন, এই নেপাল ফুটবলই আমরা খেললাম, নেপালের সঙ্গে কোনো খেলিনি, ওই সাব গেমস ছাড়া নেপালের সঙ্গে আর খেলা হয়নি। এখন তো সবসময় ভুটানে চলে এসেছি, ভুটান, নেপাল, হংকং এর কাছে হেরে যাচ্ছি আমরা। অতএব আমরা বুঝতে পারছি দেবাশিস কিন্তু আশাহত, ফুটবলে ইতিবাচকতা দরকার এবং সদিচ্ছা দরকার, সেই সদিচ্ছার বড় অভাব রয়েছে। ধন্যবাদ দেবাশিস আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য।